মূল ঘটনাটা হলো বক্তব্যের এক পর্যায়ে যে বক্তব্যটি দিয়েছে, যে বক্তব্য আমি দিয়েছি, আমি এখনও মনে করি এবং আমি কার্যবিবরণী নিয়েছি আনুষ্ঠানিকভাবে, এটার অডিও ভিডিও নিয়েছি, পেন ড্রাইভ করে আমরা স্পিকারের কাছে জমা দিয়েছি। সব দেখে সব বক্তব্য আসার পরে আমি রাত্রে সারা বক্তব্য ক্যাসেট দেখেছি, দেখে টিভিতে দেখেছি, আমার অনলাইনে দেখেছি। সব বক্তব্য দেখে আমার প্রতীতি জন্মেছে যে আমি অসংসদীয় কিছু বলি নাই। 1 2 নম্বর, সংসদ সদস্য বক্তব্যকালে আমি 2001 সালের জনাব আবদুল্লাহ তাহের সহ আমাদের খন্দকার মশাই একটা পারিবারিক অনুষ্ঠানের মতো ঘরোয়া অনুষ্ঠানে একটা করা মন্তব্যকে সংসদের হাসির খোরাক হবে এই লক্ষ্যেই বলেছিলাম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ এরপরে ওইটা আমরা সবাই এনজয় করেছি। আবদুল্লাহ তাহের সহ আমি হজ করেছি, পরে অনেক দেখা, অনেকে অন্তত 100 বার দেখা হয়েছে বিভিন্ন জায়গায়। পারিবারিকভাবে অনেক সাথে দেখা হয়েছে, ওনার পরিবার আমার পরিবার, আমার বাসা দেখা হয়েছে, ওনার বাসা দেখা হয়েছে, সুতরাং ওনার অফিসে দেখা হয়েছে। সেরকম একটি বক্তব্য তুলেছি। আমার 2006 সালে হজে যে ঘটনা, আমার মৃত্যু পরিবার সহ আমাদের মৃত্যু সংবাদ বেরিয়েছিল আপনাদের চ্যানেল আইয়ে প্রথম, সেই জীবনের চরম একটি বড় দুর্ঘটনার সময় আবদুল্লাহ তাহেরই আমাকে প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ হজ মিশনের প্রতিনিধি নিয়ে আমাকে উদ্ধার করতে গেছেন। সেটা আমি কল্পনা করি নেই এই একটি ঘটনাকে আমার নতুন কলিগরা এটাকে পুঁজি বানাবেন। প্রথম স্বভাবতই আমি মনে করি আমার বক্তব্য না শুনি ডেপুটি স্পিকার সাহেব আমার বক্তব্য এক্সপান্স করেছেন। এক্সপান্স করে আর বিরোধী দলের আর কোনো আলোচনা থাকে না। আমি এক্সপেন্সের বিরুদ্ধে কথা বলার আত্মপক্ষবলতার সুযোগ ছিল, কিন্তু আমাকে তিনি সময় দেন নাই। আমার বক্তব্যের সময় নির্ধারিত শেষ হওয়ার আগে হাউজের বিরুদ্ধে দিয়ে চলে গেছেন। তার পরবর্তী পর্যায়ে বিরোধী দলের চিফ হুইপকে বক্তব্য দিতে দিয়েছেন। সেখানেও যে কথাগুলো আসছে সেই কথাগুলো অনেকগুলো আমার জন্য অপমানজনক, আর যেই কাজ আমি করিনি সেটার উদ্ধৃতি আসছে। তো সেটা সম্পর্কে যেহেতু আমাকে আত্মপক্ষ সমর্থন দেওয়ার জন্য সুযোগ দেবেন বলছিলেন, বিরতির পরও আমাকে যেহেতু সময় দেওয়া হয় নাই এবং এর পরবর্তী পর্যায়ে বক্তৃতা চলছে, তো এক পর্যায়ে আমি ধৈর্য হারিয়ে চলে এসেছি এবং 302 দ্বারা স্পিকার সাহেবকে নোটিশ দিছি, এই কথাগুলো উল্লেখ করে আমার বক্তব্যের অডিও দিছি, ভিডিও দিছি, মুখ দিছি। আমার বক্তব্যের যে পর্যায়ে আমি লাস্ট পয়েন্টটা মনে হয়েছে, আপনারা এত ভালো বললেন কিন্তু চিনতে পারলাম না কারা। আমার এই বক্তব্যে কোন জায়গাটায় অসংসদীয় জানতে চেয়েছি। স্পিকার সাহেব আমাকে ডেকেছে। দ্বিতীয় হলো, এরপরে যে বক্তব্য হয়েছে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং এরপরে যে বক্তব্য হয়েছে আমি বর্ণবাদী, আমি ক্ষমাহীন অপরাধ করেছি, শিষ্টাচার লঙ্ঘন করেছি, সংবিধান লঙ্ঘন করেছি। হ্যাঁ, সুতরাং এগুলো ওই বক্তব্য উদ্ধৃতি আছে। এটা কি বলছে একদম ভাষা বলতে ভাষা পার্থক্য হবো, আমি কোনো পাতা করে উদ্ধৃতি আর দিতে চাই না। প্রসিডিংসে এখন আছে, সুতরাং আমি প্রসিডিংস দিয়েছি, দিয়েই বলছি এগুলোর সম্পর্কে আমি কোনটা সংবিধান বিরোধী করেছি, কোনটা শিষ্টাচার বিরোধী করেছি, কোনটা আমি বর্ণবাদী আচরণ করেছি, কোনটা অসংসদীয় ভাষা বলেছি, এগুলার সম্পর্কে আমি জানতে চেয়েছি। আর জানা পর্যন্ত উনি আমাকে বলেছেন তুমি সংশোধন করো, এসে কথা বলো। আমি বলি এটার ব্যাখ্যা তো আর ওখানে হবে না, এটার ব্যাখ্যা তো আপনি দেবেন।
আমার বক্তব্যের জবাব আপনি দেবেন, আপনি জবাব দিলে দেখব, তবে আমার এই অপমান হজম করতে অনেক সময় লাগে। আমি চেষ্টা করছি হজম করে। আরও কথা বলার জন্য নাহিদ ইসলাম দ্বিতীয় দিনে আমাকে টেলিফোন করেছিলেন, যে বললেন যে এটা মনোলোক চৌধুরীর নাম্বার। আমি বলি জি। আমি নাহিদ বলছিলাম। আমি বলি জি ভাই, কী খবর? বলছে আপনি সংসদে আসেন না? বল না। কেন? আমি বলি অপমান হয়েছে অনেক বেশি, হজম করতে পারি না, হজম করে নিই। তার উত্তরে উনি কি বলছেন? কি বলবেন আর কিছু বলেননি। আর কারো কাছ থেকে কোনো যোগাযোগ হয়নি। আপনি কি এখন সংসদে যাচ্ছেন না? না, 1 নম্বর হলো সংসদে তো বাজেট অধিবেশন, বক্তব্য হয়ে গেছে। বাজেট যখন বিল পাস হবে তখন যদি হুইপিং হয় যে প্রত্যেকে যেতে হবে, তখন দেখব। 1, 2 নম্বর আমি তো বললাম যে আমি খুব হজম করতে পারছি না। আপনি কি এই ঘটনার প্রতিবাদেই সংসদে যাচ্ছেন না? আমি প্রতিবাদ হজমই করতে পারছি না, প্রতিবাদ করব কেন? আমি মিলাইতে পারছি না আমার ভুলটা কোথায়। আমি স্পিকারকে জানতে চেয়েছি আমার অপরাধটা কোথায়। উনি বলে দিলে দেখা যাবে কি হবে। স্পিকার যতদিন না জানাবে ততদিন কি আপনি সংসদে যাবেন না? এইরকম কোনো সিদ্ধান্ত আমি নেই। 1 নম্বর আমাকে কেউ যেতে বলেও নেই। আমি যাওয়ার জন্য বলছি তো অপমান বোধ করছি, এই জন্য হজম করতে পারছি না। কিন্তু এই ধাক্কা সাক্ষরে রাষ্ট্রের হতো, দেশের হতো, জাতির দায়িত্ব পালনের জন্য আমাকে কেউ ডাকেও নেই, আর এমন কিছু করিনিও নেই। আপনি যে বললেন যে হজম করতে সময় লাগবে, আপনি কি মনে করছেন কতদিন লাগবে সময়? আমি আন্দাজ করতে পারছি না, এখনো মিলাইতে পারছি না। দিনে দিনে যতই শনিবারই আমি আপনাকে একটা এটাতে আমার ইয়েতে উদ্ধৃতি দিছি। এই চিঠিটা ছাড়া আমরা ইয়েতে দেখেন ওই কাগজটাতে জি দিছে না আপনাকে? জি। এই যে দেখেন, ইতিমধ্যে আপনি জানেন বাইরে গেছে, এই যেমন গেছে। সংসদের ব্যাপার বাইরে আনা উচিত নয়, জি। কিন্তু কি পরিমাণ বাইরে গেছে সন্ধ্যা থেকে আপনারা জানেন। এই যে সূরা আহজাব আয়াত নম্বর 5 ওনারাই পাঠিয়েছেন আমাকে। তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিনদেরকে, নারীদেরকেও তারা যেন জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। এটা কি মিন করছে এটা আমার ব্যাখ্যা না। তাদের চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা। আমি চেনার শব্দটা উচ্চারণ করেছি। ওনার বলছে চেনার ব্যাপারে উত্তম পন্থা, আমি বলছি চিনতে পারলাম না। চিনতে পারলাম না, আপনি বলেছেন সেটা। তো এখন যদি আপনার এই মানে হজম করার এই সময়টা কতদিন হবে, দীর্ঘমেয়াদী না, আমি তো এখন পর্যন্ত এবার কোনো চিন্তাই করিনি যোগ দেওয়ার ব্যাপারে, সংসদে যাওয়া? না আমার যোগদান হতে প্রত্যেক দিনই মনে করি যে কাজ থাকলে যাবে। 1 নম্বর হলো এখন অন্য বাজেট ছাড়া অন্য কোনো এজেন্ডা তো নাই। নেই। বাজেটে বক্তব্য হবে, বক্তব্য শোনা, সেটা এমনি শোনা যাচ্ছে নিয়মিত। কে কী বলছেন আমি শুনতে পাচ্ছি। 2 নম্বর বক্তব্য হলো সংসদে যাওয়ার ব্যাপারটা আমি একান্তভাবে অপমানিত বোধ করছি। আমি চরমভাবে বিব্রত। আমার এই 63 বছর রাজনীতিতে জাসদের নেতাদেরকে বহিষ্কার করেছি আমি। ছাত্রলীগ ব্যাংকে যখন বৈজ্ঞানিক সমাজতন্ত্র হয় তখন সাংগঠনিক হিসাবে আমার রিপোর্টের উপরে সেই সময় আসাম মুদ্দরব, শাহজাহান সিরাজ মতো মুক্তিযুদ্ধের এই নক্ষত্রকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল 5 জনকে। বলে যান আপনি। গেল পরে আবার তারাও আমাদেরকে বের করে দেয়। তার বিরুদ্ধে ওরা জাসদ করলো, আমরা ছাত্র করলাম। তারা সম্মেলন করলো পল্টনে, আমরা সম্মেলন করলাম রেস করছে। সেটা হলো 73-এর ঘটনা, 72-73 করে, 72 স্বাধীনতার পরে। কিন্তু কোনো দিন আমি শুনি না জাসদের কোনো নেতা আমার নামে এই ভাষা আক্রমণ করেছে। মৃত্যুর আগেও সিরাজ ভাইয়ের সাথে আমার দেখা, আসাম আব্দুর রবের সাথে আমার দেখা, শাহজাহান সিরাজের সাথে হসপিটালে দেখা, এই কথাটি উঠে নাই। আমি আর শাহজাহান সিরাজ জন্য একদলে যাই 2001-এ। প্রথম 3 মাসে শাহজাহান সিরাজ আমার বাড়িতে গেছেন, আতিথ্যতা গ্রহণ করেছেন এবং আমার এলাকায় একটা ইকো পার্ক করে দিয়ে আসছিলেন।
তো আপনি তাহলে সংসদে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আপনার সিদ্ধান্ত কি? আমি তো পর্যন্ত সিদ্ধান্ত আমি কোনোটাই নেই যেতে অপমানিত বোধ করছি, দ্যাটস অল। এরপরে কি বলবো আপনাকে? যদি সংসদে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসে, সংসদে যে আপনি যে বললেন হুইপিং এর বিষয়, জাতীয় স্বার্থে যদি কিছু প্রয়োজনে যে কোনো মুহূর্তে যাব। জাতীয় স্বার্থে যদি কিছু হয় তাহলে অবশ্যই আমার ভোট দেওয়ার উপস্থিতি যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয়ে যায়, নিঃসন্দেহ খবর পাওয়া মাত্র যাব। তখন যাবেন, কিন্তু এই অবস্থায় আপনার মন যেতে চাচ্ছে, মন টানছে না। মন টানছে না। বাংলাদেশ, আপনি তো বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা কি নতুন বা নজিরবিহীন? দেখুন, সংসদে হাতাহাতি হয়, হয়তো হাতাহাতিও যে অপমান না, হাতাহাতিও অবৈধ লড়াই, কিন্তু যে ভাষার সুস্থ ভাষায় প্রয়োগ করছে আমি জানি না আমি জীবনেও কোনোদিন এটা হজম করতে পারবো কিনা। যতদিন এমপি আছে, এমন যদি বলে আমার উপস্থিতি দেশ, জাতি, দল, সংসদের জন্য আর্জেন্ট, এখন বলে এখন যাব, সেটা অন্য ব্যাপার। আমার অপমানের চেয়ে দেশ বড়, আমার জাতি বড়, আমার অপমানের চেয়ে আমার নেতা, সংসদ বড়। কিন্তু আপাতত এই অপমানের কারণে যাওয়ার আকাঙ্ক্ষাই গ্রো করতে পারছি না। নির্দেশিত হলে অবশ্যই যাব। সংসদীয় ঘটনা, এটা কি নজিরবিহীন? আমি জানি না আমি সবটা, তবে এরকম অপমানজনক শব্দ সুস্থ মস্তিষ্কে বিনা কারণে কাউকে কেউ স্পিকারের অনুমতি নিয়ে একজন প্রবীণ সদস্যকে এইভাবে অপমানজনক ভাষা বিনা বাধায় এরকম বক্তব্য দিয়ে দেওয়ার জন্য অপ্রাসঙ্গিক নজির আমি দেখি নাই। ব্যাপারটি তো ওখানে শেষ হয়ে গেছে এক্সপেন্স করার পরে। স্পিকার এক্সপান্স বৈধ কি অবৈধ এই লড়াই আমি এখন করছি, কিন্তু স্পিকার এক্সপান্স করার পরে বিরোধী দলের এই প্রসঙ্গে আর কোনো বক্তব্য থাকার কথা ছিল না। বক্তব্য থাকলে আমার থাকতো, পার্সোনাল ক্লিয়ারেশনের জন্য আমাকে দিতে পারতো। আমাকে এক্সপান্স হয়ে যাওয়ার পর তো আর ওদের এই বক্তব্য নাই। আমি বলছি যে এটা এক্সপান্স করছে, কোনটা এক্সপান্স করছে এটা আমি যেহেতু জানিতে পারছে না, কিন্তু তারা যেটাকে মনে করছে অসংসদীয়, সেইটা স্পিকার যখন বলে দিচ্ছে এক্সপান্স, এখন তো এটা এক্সপান্স আছে। এক্সপান্স পোর্শন নিয়ে নতুন কি ব্যাখ্যা দেবে? সেই ব্যাখ্যা দিতে পারলো, আর আমি দাঁড়িয়ে বললাম আই হ্যাভ এ পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন। এক, দুই নম্বর, আমার বক্তব্য আমি চলাকালীন বলেছি আমি কাউকে ছোট বানাতে চাই না। আমার বক্তব্যের কোনো অংশ যদি মানুষ স্পিকার আপনি এক্সপান্স করতে পারেন, আমিও ক্ষমা চাইছি। তারপরে কি থাকে? আপনি কি মনে করেন এটা উদ্দেশ্য প্রণোদিত? না, আমি কিচ্ছু মনে করি না। এটা আমার কপাল, দুর্ভাগ্যের কপাল। এ মোর দুর্ভাগ্যদের যাদের করেছে অপমান, অপমান হতে হবে তাদেরই সমান। পাকিস্তান আমলে কেউ আমাকে অপমান করে এভাবে কথা বলতে পারে নাই। মুক্তিযুদ্ধের পর আমরা যুদ্ধ করেছি, যা সব ছাত্রলীগ, তারা অনেক শক্তি সুসংগঠিত ছিল, মেধাবী লোক। আমি শুনে আমাকে কোনোদিন অপমান করে কেউ কোনো বক্তব্য দিছে? আমরা ওয়ার্কিং কমিটিতে ঘন্টার পর ঘন্টা বিতর্ক করেছি, যা সব ছাত্রলীগ মুক্তিপক্ষে, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের পরে। মুক্তিযুদ্ধ এখনই করবো না, মুক্তিযুদ্ধে কি হবে, নির্বাচনে যাব কি যাব না, 70-এর নির্বাচনের কথা বলছি আপনাকে। ইট ইজ ছাত্রলীগ ডিসাইডেড টু গো ফর ইলেকশন। সেখানে 4 দিন বিতর্ক হয়েছে। তাদের মধ্যে জনাব আসাম আব্দুর রব জীবিত আছেন, অন্য 2 জন আছে কিনা জান না, কে কে সব দেখছি, আপনি জিজ্ঞেস করতে পারেন। নুর আলম সিদ্দিক ওমর শেখ শহীদ আছে। 4 দিন বিতর্ক চলেছে। আপনি কি এই ঘটনায় নিজেকে করতে পারছেন না, মানাইতে পারছেন না? পারছি না। আপনার মনে হচ্ছে কি করলে আপনি হালকা হতে পারেন বা এই কষ্টটা ভুলতে পারেন? আমাকে স্পিকার বললে হবে আমাকে যে শব্দটা সংসদীয় বলেছে, অসংসদীয় বলেছে, এই সংসদটা এটা ঠিক কিনা। তা আমি অসংসদীয় কথা যদি বলে না থাকি,
তারপরে যদি কেউ এগুলা নিয়ে উদ্ধৃতি দিয়ে থাকে সেগুলো সম্পর্কে স্পিকার ডিসাইড করবেন কি করবেন না করবেন। ডেপুটি স্পিকার তো স্পিকারের চেয়ারে ছিলেন, স্পিকার তো একজনই, ইকুয়াল রাইট। সংসদে যোগ দেওয়ার ব্যাপারে আপনি এখনো মনস্থির করতে পারেননি? সংসদে প্রত্যেক দিন একটা কাজের মধ্যে এমনি তো সপ্তাহে একদিন দুই দিন কোনো কারণে, মাসে 15 একদিন দুই দিন থাকে, কিন্তু এই তাগাদাই গ্রো করাতে পারছি না। গেলে চিন্তা করলেই মনে হয়ে যায় আমি ওখানে অপমানিত, এটা বলতে চাই। এটা কি আপনার এক ধরনের প্রতিবাদ? আমি জানি না এটা কি। সংসদ নেতা কি বলেন? সংসদ নেতা এত ব্যাপারে স্পিকার না জানালে, চিফ হুইপ না জানালে উনি জানবেন কেন? আর উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে, আমি এই ব্যাপারে ওনাকে বিরক্ত করার মতো এখনও উপলব্ধি করিনি। তবে আমি ঘটনার পরে ব্রেকে গিয়েছিলাম, উনি নামাজ পড়ছিলেন, তো আর জানি না। পরে মনে করলাম যে সংসদে এসে দেখি কথাটা বলতে পারি কিনা, তো এটা বললাম না। তখন আর আবার যেয়ে বলা, ইতিমধ্যে চাপটা ক্রস হয়ে গেছে। আমি মনে করছি এটা সংসদের কার্যাবলীতে হস্তক্ষেপ হবে, আমি আর সেজন্য উদ্ধৃতি দেইনি। যার জন্য আমার কাছে 302 ধারা আছে, এটা বৈধ ধারা, এবং সেই হিসাবে 2 ধারা জবাব দিয়েছি। স্পিকার সাহেব কী করবেন না করবেন এটা তিনি জানেন, তার ব্যাপার। স্পিকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন? আমি তো বলছি আমার কে শুধু সিদ্ধান্ত তো এটাই, উনি বলবেন যে হ্যাঁ আপনি অসংসদীয় বলেছেন। এক, অসংসদীয় বলার পর তো এক্সপান্স হয়েছে, এক্সপান্স হওয়ার পরে এই প্রসঙ্গে যদি অন্য কেউ বক্তব্য আনে সেটা কতটুকু বৈধ, আর আমাকে দেওয়া হয় না কেন এটা কতটুকু ঠিক, এই তো তিনটেই কথা। আমি সিনিয়র মেম্বার দাঁড়িয়েছিলাম যখন পার্সন অফ ক্লিয়ারিফিকেশন, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। আমার কথার সাথে আমি মনে করি অধিকাংশ একমত, সেদিন আমার প্রতি সুবিচার করা হয়নি।